অরাব হাসার চেষ্টা করছে প্রাণপণে। পাশে রাখা কেদারাটা আঁকড়ে ধরল। কেমন যেন শরীর ভরশূন্য লাগছে। সবার হয়তো ভুল হচ্ছে, নয়তো পাগল হয়ে গেছে। এই চোখ তো সারাদিন তার উপর নিবদ্ধ থাকে। এই গোলাপের পাপড়ির ন্যায় বিস্তৃত ওষ্ঠে সে কতবার ডুবেছে তা গুণন করতে বসলে যে কেউ হয়তো ক্লান্ত হয়ে যাবে। অত্যন্ত আকর্ষণীয় গড়নে এর দেহাবয়ের প্রতিটা লোমে যে তার বিচরণ রয়েছে। তবে সে আচমকা এমন আটঘাট বেঁধে ফ্রেমে কিভাবে উঠে গেল? তার বউ, তার আরও সবার সামনে এমন হাস্যোজ্জ্বল মুখে কেন বসে আছে? প্রধান ফটকের সামনে সে দাঁড়িয়ে। সে আর তার সামনে রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। রাজকীয় সিংহাসনে জমকালো দামি পোশাকে মুখে এক ফালি হাসি নিয়ে তাকিয়ে আছে। সামনের দিকে যার দেহের সর্বত্রে ছেয়ে আছে হীরা মুক্তায় অলংকার, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে মহারাজ সরফরাজ, এক হাতে কন্যার কাঁধ আঁকড়ে ধরে। অরাবের চোখের সামনে সব কেমন অন্ধকার হয়ে আসছে। ব্লাড প্রেশার ফল করছে কি? হতে পারে, কিন্তু তার মন মস্তিষ্ক যেন তীব্রভাবে চাচ্ছে কেউ এসে বলুক এগুলো সব মিথ্যা, ভুলে অন্য কারোর চিত্র প্রকাশ করেছে। আর তার আরুকে নিয়ে কেউ কোনো রকমের আলোচনা করবে না। তার বউকে নিয়ে কেউ কেন কথা বলবে? দেখবে। আরও স্বনামধন্য কোনো পরিবারের সে জানে, তাই বলে মহারাজা সরফরাজের কন্যা রাজকুমারী অ্যারিজোনা। এমনটা কখনোই হতে পারে না। আর না, আরও আমাকে কখনোই এত বড় সত্য থেকে দূরে রাখবে না বলে কেবিনের দিকে যেতে লাগলো। তার মাথা ঘুরছে। আরও দূরে যাওয়ার কথাও সে কল্পনাও করতে পারে না। সেখানে সবাই তাকে রানী উপাধি দিয়ে তাদের মধ্যে দূরত্ব এত বাড়িয়ে দিচ্ছে কেন? একজন রাজকুমারী কি এমন একটা পরিবেশে মানিয়ে নিতে পারে? না তো, সব মিথ্যে, সব মিথ্যে। আরে আওরাব সাহেব, আপনার যে ছক্কা লেগে গেল না, মানে কিভাবে কি করলেন? নবাব সারফারাজের কন্যা রাজকুমারী ইরিজুনা কিনা একজন সাধারণ ডাক্তারের স্ত্রী? কি দিয়ে ফাঁসালেন? সুন্দরী রমণীরা বোকা হয় তাই বলে এতই? কলিকের কথায় অরাব ক্ষিপ্ত হয়ে গেল। এই কলিকটা তার বিয়েতে সাক্ষী হিসাবে ছিল। এখন যেই দেখেছে মেয়ে রাজকন্যা, অমনি নিজের হিংসাত্মক চেহারা দেখাতে শুরু করলো। ক্রস্ত পায়ে এগিয়ে কলিকের কলার চেপে ধরল। তাকে নিয়ে কোনো কথা বলবি না, তার কোনো বিষয়ে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি, বুঝছিস? বলেই অরাব ছেড়ে কেবিনে চলে গেল। হাসপাতালের সবাই হতবাক। সবচেয়ে অমায়িক ব্যবহার, শিষ্টাচার, তাদের বড় সাহেবের এমন উগ্র আচরণ। মুঠোফোনে চিৎকারে অরাব চোখ খুলল। চেয়ারে মাথা এলিয়েছিল নিজেকে শান্ত করতে। পারছিল না সে। ভাবল নিজেকে ঠান্ডা করে আরুর সাথে কথা বলবে। রাগে মাথায় যদি সে খারাপ ব্যবহার করে, তাই। হ্যালো ঔরব ভাই। তহিদের ব্যস্ত কণ্ঠ। অরাব কিছুটা আশ্চর্য হলো। তহিদের ফোনে ছেলেটা কখনো তাকে ফোন দেয় না। দেখা হলে দুই একবার সালাম, এই যা। হ্যাঁ তাহিদ, বলো। গলার আওয়াজ বের হতেই যেন কষ্ট হচ্ছে। ভাই, আপনারা বাসায় মনে হয় কোনো সমস্যা হয়েছে? অনেক ভিড় জমে আছে সেখানে। আপনি এসে দেখলে হয়তো ভালো হতো। রাজ পরিবারের গাড়িতে ভরে গেছে সব রাস্তা। অরাবের যেন টনক নড়ল। তার আরও তাকে প্রয়োজন। সে যেন তার অরাবের অপেক্ষা করে এই প্রার্থনা করে এক ছুটে বের হয়ে গেল। কেউ তার জানটা নিয়ে টানাটানি কেন করছে? সে তো ঝামেলামুক্ত কত সুন্দর একটা সংসার সাজিয়েছিল। তবে কিছু ঘন্টার মধ্যে সব এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আরও গাড়িতে বসে আছে। দৃষ্টি তার জানালার বাহিরের পাশে সরফরাজ বসে আছে। তার দৃষ্টিও বাহিরে। অনেরূপ সব ঠিক করে আরুদের গাড়িতে ঢুকতে গিয়েও সাহসা থেমে গেল। কারণ সরফরাজ আর এরিজোনা দুজনেই বা হাতের দুই আঙ্গুল জাগিয়ে আছে, যার মানে এই গাড়িতে সে উঠতে পারবে না। অপমানের শালাগা রি রি করে উঠল। ভ্রু একটা জেগে গেল। সশব্দে গাড়ির দরজা বন্ধ করে পেছনের গাড়িতে উঠে গেল। সরফরাজ যখনই হাত উঠাবে তখনই দেখে এরিজোনাও হাত উঠিয়েছে। এতে কিছুটা অপ্রস্তুত হয় বাবা মেয়ে দুজনে। ফের দৃষ্টি তাক করে বাহিরে। আরও চোখ বেয়ে পানি অনাব্রত পড়ছে। জানালার সাথে এক হাত ঠেকানোর সে হাতে অরাবের সকালে রেখে আধশোয়া শার্ট সেটা তার নাকে ঠেকালো। মুহূর্তের মধ্যে মনে হলো তার আর অরাবের মধ্যে দূরত্ব বাড়তেই আছে, বাড়তেই আছে।
আরুর বুকের ভেতরটা ব্যথা হয়ে উঠছে, কান্না গিলে আর রাখতে পারছে না। অরাবকে ছবি কিভাবে, দেখতেও তো পারবে না। হায় আল্লাহ, কি করবে সে? লোকটা এসে তাকে না দেখলে কেমন করবে? ভুল বুঝবে কি তাকে? তাদের মধ্যকার দূরত্ব কি আজন্মের জন্য বেড়ে গিয়েছে? এই স্বল্প সময়ের মাঝে অরাবকে তার ধরাছোঁয়ার বাহিরে কেন রাখছে? মনে হয় যেন অরাব তার স্বপ্ন ছাড়া কিছুই না, যাকে সে ধরতে পারে না, ছুঁতে পারে না। ভাবতেই ফুপে উঠল, আর পারল না। শার্টটা নাকের সাথে আরো চেপে ধরল। অরাব দূরে না যায়, তার গন্ধ যেন অনুভব করতে পারে তার সাথেই আছে অরাব। সরফরাজ এমন ফুঁপিয়ে ওঠা শব্দে আর চোখে মেয়ের দিকে তাকালো। এই 11 বছরে এই প্রথমবার মেয়েকে এত দুর্বল, অসহায়, লাচারি বেচারি রকমের সাধারণ নারী মনে হলো। সেই সাহসী, হাসি খুশি, দাম্ভিকতাপূর্ণ মেয়েটিকে সে দেখতে পাচ্ছে না। ভাবতেই মনটা ভেঙে গেল। শুরু হওয়ার আগেই তো সব শেষ করে দিচ্ছে। ছেলেটাকে সরফরাজ বাহিরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল। তার হাতও আরুর মতো নাকের কাছে ঠেকানো। আহমেদ আল অওরাব। আরু সেইভাবে কান্নারত গলার বাহিরে তাকিয়ে বলল। সরফরাজ চমকে তাকালো এরিজনার দিকে। এটা তো তাকে যে ডাক্তার চিকিৎসা দেয় সেই ডাক্তারের নাম। আগে থেকে চিনতেন? সরফরাজ নিজেকে সামলে নিয়ে বলল। পালিয়ে আসার পরে যখন কিছু চিনতে পারছিলাম না তখন সে সাহায্য করেছিল। আরু কান্না আটকে বলল, কথা বলতে কষ্ট হচ্ছে, সময় করাচ্ছে। আর তার আর অরাবের মধ্যে দূরত্বও যেন অসীম হচ্ছে। মনে হয় যেন আর কখনো অরাবের সান্নিধ্য পাবে না। সে হারিয়ে ফেলছে তার অরাবকে। সরফরাজ চোখ বন্ধ করে নিল। কি অবস্থা হতো তার? মেয়েটি কিছু না চিনে টাকা ছাড়া বের হয়ে এসেছিল। ভাবলেও তার গায়ে কাঁটা দিয়ে উঠে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলো তার মেয়েটা সুস্থ সবল ফিরিয়ে দেওয়ার জন্য। বিয়ে করেছেন? সরফরাজ ক্ষীণ কণ্ঠে বলল। আরও ইতস্তত বোধ হচ্ছে। তার বাবা যান কষ্ট পাবে নিশ্চয়, কিন্তু সত্যি তো সত্যিই হয়। সাহস জুগিয়ে মুখ খুলে হুম। সরফরাজ বাহিরের দিকে তাকে মৃদু হাসলো, হাত তার থুতনিতে ঠেকানো। আপনার মনে হয় না এটা আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত? অথচ আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম সিদ্ধান্ত। কত তফাৎ আপনার আর আমার চিন্তায়, তাই না? আরও আনমনা হয়ে বলল। চোখ বুজে অরাবের গায়ের গন্ধ আর একটু শুকিয়ে নিল। লোকটা কেমন আছে? অনেক বড় হয়ে গেছেন আপনি রাজকুমারী। আপনি যাওয়ার পর থেকে প্রত্যেকবার যখন খাবার মুখে তুলতাম মনে হতো যেন গলায় আটকে যাচ্ছে। কতবার তাহাজ্জুদে কাটিয়ে দিতাম আপনার সুস্থতা কামনায়। সেখানে আমি এত বড় সিদ্ধান্ত নিতে একবারও বাবাজানের কথা মনে করলেন না। প্রত্যেক দিন মাঝরাতে যখন টেলিফোন করতেন একটু অপেক্ষা করতাম আপনার মুখরচিত একটা শব্দ শোনার জন্য। অপেক্ষা করতাম কখন একবার আব্বুজান বলে ডাকবেন, কিন্তু না, একবারও ডাকেননি, একবারও না। আমার দায়িত্ব ছিল আপনাকে আপনার প্রজাদের জন্য যোগ্য করে তোলা। তা করেছি। এখন সব সুন্দর করার বা নষ্ট করার দায়িত্ব আপনার। বলতে বলতে সরফরাজের কান্নিস ভরে উঠল। তার সেই ছোট্ট এরিজোনা আর তার নেই। বাবাজানকে কিছু জানাতে এখন সে ভয় পায়। আরও বাবার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। তার ভালোবাসা পাওয়ার লোভ সামলাতে পারিনি আব্বুজান। সে এক দেখায় এই শক্ত খোলসে আটকা মনটাকে নিজের বশে করে নিয়েছে। যখন ভাবতাম সে অন্য কারো হবে, অন্য কাউকে ভালোবাসবে, নিজেকে পাগল পাগল লাগতো আব্বুজান। ভয় পেয়েছিলাম তাকে হারিয়ে ফেলার। আমি দুঃখিত আব্বুজান, আপনাকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। দয়া করে ক্ষমা করে দিন। আমি অওরাবের সাথে ভালো থাকতে চাই। এই একটা জায়গায় একটু স্বার্থপর হই আব্বুজান। আপনার দেয়া কোনো দায়িত্বে কখনো হেরফের হবে না। অরাব কখনো আমার দুর্বলতা হবে না। সে আমার অভ্যন্তরীণ শক্তি আব্বুজান। আরও ব্যাকুলতার সহিত বাবার দিকে তাকিয়েই বলল। সরফরাজ শুধু মেয়ের অবস্থা দেখছে। কেঁদে কেটে নিজেকে বিধ্বস্ত করে তুলেছে। সাময়িক ভালোবাসার মধ্যে দূরত্ব এখনই তাকে কতটা দুর্বল করে তুলেছে। সেখানে কিভাবে এমন ছাড়া ছাড়া সংসার করবে? স্বামী এক জায়গায়, নিজের কর্তব্য এক জায়গায়, এর পরিণতি যদি তার পুরো রাজ্যকে ডুবায়। সে কিছু বলল না। বাহিরে তাকিয়ে এক অনিশ্চিত ভবিতব্যের গণনা করতে লাগলো। এদিকে আরও তার কান্না কিছুতে আটকাতে পারছে না। সরফরাজ মেয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। গোলাপি পাড়ের সাথে গাঢ় নীল রঙের একটা শাড়ি। কত দাম? 300 কি 400? তবে ভালো মানের। যেখানে এখানকার 1 আনা সোনার দাম 400 টাকা।
সাথে হাতে তার দেওয়া বালাটা, এটা প্রথমে ছিল না। সে দেখেছে, পরে পড়েছে হয়তো। আর কিছু ছোট ছোট স্বর্ণের অলংকার, খুব একটা চোখে লাগে না, দেখতে কিছুটা মধ্যবিত্ত ঘরের গিন্নি লাগছে তার ছোট্ট এরিজোনাকে। মেয়ের এমন জীবনযাপনের ধরন দেখে সারফারাজ কিছুটা বাখারালো সে। নতুন নতুন ভালোবাসায় পড়লে মানুষ যেমন না বুঝে পা বাড়ায়, তার মেয়েও কি ঠিক তেমন কিছু শিকার নাকি? সত্যিকারের ভালোবাসা যেটা অর্থ, বিত্ত, যশ, ক্ষমতার কাছেও হার মেনেছে। কাছেন কেন? সরফরাজ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। আজকে দেরি করে রান্না করতে গিয়েছিলাম, শুধু ভাত রান্না করতে পেরেছিলাম, তরকারি কিচ্ছু রান্না করতে পারিনি। হসপিটাল থেকে নিশ্চয়ই ক্লান্ত হয়ে ফিরবে, ফিরে খাবার তৈরি না পেলে কষ্ট পাবে তো। কি খাবে? ঘরে কোনো ফলও নেই, শেষ হয়ে গিয়েছে কাল। বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবার আরও সব চোখের পানি অস্থির চিত্তের সাথে মুছতে লাগলো। সারফারাজের মুখে কোনো শব্দ বের হতে পারল না। যে মেয়েটা কোনো রান্নার উপকরণ নাম বলতে পারতো না, সে কিনা রান্না করে? এত পরিবর্তন কি 1.5 মাসে সম্ভব, নাকি ভালোবাসায় সব সম্ভব? আলতো করে মেয়ের হাতটা নিজের কোলে মাথার ভিতরে এনে মুঠোবন্দি করে নিল। একটু আশাকার পেতেই যেন এরিজোনা হামলে পড়ল বাবার বুকে। সারফারাজ 2 হাতে আগলে নিল কান্নারত মেয়েকে। আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। আরও হয়তো এটাই সবচেয়ে ভালো পন্থা, সবকিছু ভুলে থাকার। পুরোটা রাস্তায় সারফারাজ মেয়েকে বুকে আগলে বসে রইল। বার কয়েক মেয়ের মাথায় স্নেহের পরশও দিল। অরাব রিকশায় বসে, কিন্তু অস্থিরতার কারণে বসে থাকার দায় ইচ্ছে করছে নেমে দৌড় দিক। অরা পৌঁছে দেখলো কোনো ভিড় নেই, একদম শুনশান নীরব পরিবেশ। বুকটা মোচড় দিয়ে উঠল। এরই মধ্যে বাড়িওয়ালার চাচির গলা শোনা গেল, চিৎকার করে বলছে আরুকে কারা যেন নিয়ে গেছে। অরা কোনো কিছু বলল না। তার আরু রান্নাঘরে আছে। স্তম্ভিত চিত্তে দরজা খুলে বসার ঘরে চোখ বুলালো। মৃদু হাসার চেষ্টা করলো। বসার ঘরেও তো নেই। কি হয়েছে, রান্নাঘরে আছে? আরু, অরাব আদুরে ভাবে ডেকে পা বাড়ালো ঘরের ভিতর, কিন্তু ভয় তো মনে ঘর বেঁধে যাচ্ছে। আরু, আরু কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কত তাড়াতাড়ি এসেছি আপনাকে চমকে দেওয়ার জন্য। খুশি হয়েছেন? কথা কেন বলছেন আরু? আরু, হ্যাঁ আরু, কথা বলুন না। চিৎকার দিয়ে বলতে বলতেই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। রান্নাঘরে আছেন? বলে দৌড়ে রান্নাঘরে ঢুকে দেখলো উন্মাদের মতো বাসন কাসন সরাতে লাগলো। আরু কোথায় আপনি? রান্নাঘরে তো নাই। আর তরকারি অমন কেটে ফেলে রেখেছেন কেন? আচ্ছা সমস্যা নাই, আমরা দুজনে মিলে রান্না করব, ঠিক আছে? হাসি মুখে বলল, অথচ চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বারান্দায় আছেন, আওয়াজ দিচ্ছে না কেন? সবাই কি বলে আপনি নাকি আমাকে রেখে চলে গেছেন। এটা কি সম্ভব বলুন? আরু তো আরবকে ছেড়ে যেতেই পারে না। সকালেও তো নাকে চুমু খেলেন, এখনো স্পর্শ রয়েছে। আসুন আমার গলা জড়িয়ে ধরুন। আমি আপনাকে স্পর্শ কেন করতে পারছি না? কোথায় আপনি? বলে রান্নাঘরে খুঁজতে লাগলো। আরও কি হচ্ছে কি? ভয় লাগে তো আমার। বেরিয়ে আসুন না। শুনতে পাচ্ছেন না আপনি? আরও কোথায় আছেন? সারা ঘরেও তো পেলাম না, আপনার আওয়াজ কেন শুনতে পাচ্ছি না? অরব বলে ডাকুন না আরও। আচ্ছা লুকোচুরি খেলছেন? খাটের নিচে আছেন কি? বলে পাগলের মতো চাদর বিছানা সরিয়ে দেখতে লাগলো। আরও, এই আরও, ভালো লাগছে না আমার, বেরিয়ে আসুন। শরীরটা কেমন লাগছে আরও? মাথাটা প্রচুর ব্যথা করছে, চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, বুকের ভেতরটা কেমন ব্যথা হয়ে আছে, একটু ঘুমের প্রয়োজন। আসুন না আরও, আপনার আঙুল দিয়ে মাথায় টিপে দিন আমার। বলে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল, কিন্তু কেউ এলো না। যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের আলমারিতে অস্থিরভাবে ঘুমের ওষুধ খুঁজতে লাগলো, কিন্তু পেল না। কিছু রাগে সারা ঘর ভাঙচুর করতে শুরু করলো। আহাজারি করতে করতে এক বক্স ইঞ্জেকশন পেল, যেটা বড় কোনো অপারেশনের কাজে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। তৎক্ষণাৎ অরবের মুখে হাসি ফুটে উঠল। পাগলের মতো সিরিজে ওষুধ ভরে এক হাত দিয়ে আরেক হাতে খাড়া ঢুকিয়ে দিল। সেই জায়গাটা দিয়ে গলগলিয়ে রক্ত বের হয়ে গেল। পরনের শার্টটা খুলে ছুঁড়ে মারল। সেইভাবে অচেতন হয়ে পড়ে রইল বিছানায়। তীব্র শীতও যেন হার মানল তার যন্ত্রণার কাছে। অবচেতন মনেও একবার আতো আতো চোখ খুলে তাকালো। এই যেন আরও আসছে, আর কোমরে হাত দিয়ে বলছে, অরাব আপনি এভাবে শুয়ে আছেন কেন? আমাকে বুকে নে। অবচেতন মনেও অরাব হেসে উঠল। অবহেলায় পড়ে রইল
আরু অরাবের 1.5 মাস ধরে সাজা গোছানো সংসারটা, যেটা অরাব নিজের হাতে এলোমেলো করে ফেলেছে। সরফরাজ মেয়ের গালে আলতো থাপ্পড় দিয়ে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু মেয়ে উঠছে না দেখে কিছুটা ঘাম ছুটে গেল তার চিন্তায়। মেয়েটা তার অজ্ঞান হয়ে গেছে। অনিরূপ এসে এরিজোনাকে ধরতে গেল, সরফরাজ তাকে বাধা দিল। তার পোশাক আনতে বলুন। সরফরাজ চায় না এরিজোনাকে কেউ এই ভেসে দেখুক। রাজকুমারী এরিজোনা সবার কাছে পূজনীয়, তাই তাকে এইসব নিয়ম সব সময় মেনে চলতে হয়। এমনকি রাজ পরিবারের সকলে এই নিয়ম মেনে চলে। অনিরূপ শুধু ভ্রু উঁচিয়ে তীর্যকভাবে পর্যবেক্ষণ করছে দুই বাপ বেটিকে। এদের অহংকার সে গুড়িয়ে দেবে। আজকে যা অপমান করার তাকে করা হয়েছে, তার হিসাব সে নিজের মন মতো করে নেবে। দাসীরা পোশাক আনতেই সরফরাজ মেয়ের শাড়ির উপর দিয়ে আলগা একটা কোটের মতো জমকালো পোশাক পরিয়ে দিয়ে পাজা কোলা তুলে নিয়ে হাঁটা ধরল মহলের ভিতরে। সভ্যতা শুরু থেকে মেয়েরা সব সময় বাবার বোঝা হয়, যাদের বহন করতে বাবারা কখনোই বিরক্ত বোধ করে না। আর মহারাজ সরফরাজ তো কখনোই না। তার মেয়েটা তার শখের গড়া, তাকে সেই সারা জীবন হাসি হাসি বহন করতে পারবে। আর যারা আসল বোঝাই মনে করে তারা কখনো বাবা হতেই পারে না। মেয়েরা হলো মায়ের জাত। মা না থাকলে তাদের মতো সন্তানরা আসতো কোথা থেকে? তারা মূর্খ। যারা নারীদের সম্মান করে না তারা এটা জানেন না, নারীবিহীন প্রত্যেকটা পুরুষ অক্ষম। অন্দরমহলে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে। রসিফা অনেকক্ষণ থেকে আব্বুজানের অপেক্ষা করছে, বুবুজান ঠিক আছে কিনা, তাকে পাওয়া গেল কিনা। এত হইচই শুনে এক দৌড়ে আলিশান বিরাট বারান্দায় গেল, কিন্তু বাবার কোলে কাউকে অচেতন দেখে তার মুখ বিবর্ণ হয়ে গেল। তার বুবু ঠিক আছে তো? এক ছুটে মায়ের কাছে গেল। আমি চান মনে হয় বুবুজান এসেছে, কিন্তু সে বাবাজানের বাহুডোরে অচেতন হয়ে আছে। রুসিফা হাঁপাতে হাঁপাতে বলল। আলিয়া যেন দিক হারা হয়ে গেল। মেয়ে আসার ফেরার কথা শুনে সব রাগ অভিমান ভুলে গিয়ে গেল সদর দরজায়। দাসীদের মধ্যেও ছোটাছুটি লেগে গেল। কেউ কেউ আলিয়ার পিছু পিছু ছুটলো, কেউ বা রাজকুমারী এরিজোনার ঘরে গোলাপ জল ছিটিয়ে ঘর আলোকিত করতে ব্যস্ত হয়ে পড়ল, কেউ বা সমালোচনায় বসে পড়ল। কোথায় ছিল, কি করছিল? আলিয়া আঁতকে উঠলেন। মেয়ের এমন অবস্থা দেখে সশব্দে কেঁদে উঠল। আমার মেয়েটার কি হয়েছে মহামান্য? ওর এমন অবস্থা কেন? কেঁদো না আলিয়া, সে অচেতন হয়ে গেছে অতিরিক্ত চিন্তার ফলে, সে ঠিক আছে। বলে পা বাড়ালো এরিজোনার কক্ষে। পিছে পিছে সবাই ছুট লাগালো। সরফরাজ সোফায় ঘুমিয়েছিল, এরিজোনা আর আলিয়া বিছানায় শোয়া। মেয়েটাকে একা রাখতে চায়নি, তাই তারা আজ একসাথে। কিন্তু কারোর ফুফানির শব্দে সরফরাজ ধরফরিয়ে উঠল। আশ্চর্য হয়ে গেল, তার মেয়েটা বিছানার কোনায় মেঝেতে বসে চুল খামছে ধরে কাঁদছে। সে দৌড়ে গিয়ে মেয়েকে ধরল। অ্যারিজোনা, আপনি পাগল হয়ে গেছেন? এই ঠান্ডায় এভাবে নিচে কি করছেন? আব্বুজান, সে আমার টেলিফোন ধরছে না, সে ভালো নেই আমি জানি। কিছু খায়নিও তো হয়তো। আমায় ভুল বুঝছে, আমায় ছেড়ে দেবে সে। আব্বুজান, কি করব আমি? তাকে একটু ফোনটা তুলুন না, বলুন না তাকে ফোনটা তুলতে। শাস্তি দেবে, মাথা পেতে নেব, তবু একটু ফোনটা তুলুক, একটা কথা বলুক। কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলল আরু। আলিয়া দূরে দাঁড়িয়ে বিস্ময়কর দৃষ্টিতে দেখছে মেয়ের এমন বেহাল দশা। মেয়েটাকে এসেছে পর থেকে এই প্রথম সেই সজ্ঞানে দেখলো, তাও কিনা এমন অবস্থায়। কার জন্য? অরাব দরজা খুলে ঢুকতে কারো কর্কশ কণ্ঠ কানের বাড়ি খেলো। সে অপরাধ বোধে চোখ মুখ সংকুচিত করে কথাগুলো শুনতে লাগলো। আপনি আবার নিতে আসেননি কেন অরাব? আরও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তার টলটল করছে। অরাব হাতের ব্যাগটা দরজার পাশে রাখা কোমরের সমান কেবিনেটে উপরে রেখে এগিয়ে এসে আরুকে 2 হাতে আগলে নিল। আরও থাকবে না তার বাহু ডোরে মোস্টামুষ্টি শুরু করলো। অরাবও ঘাটতারা ছাড়লো না আরুকে, আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরলো। আমি দুঃখিত আরু, হাসপাতালে জরুরি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, বের হওয়ার কোনো উপায় ছিল না। আর আমি রোগীদের ফেলে রেখে তো চলে আসতে পারি না বলুন। আমি নিজেও উৎসাহী ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। মৃদু ঠোঁট প্রসারিত করে আরু সারা মুখে ঠোঁট ছুঁয়ে সাফাইয়ের কণ্ঠে বলল সে। আরু রাগ আরও তরতর করে বেড়ে গেল। লাগবে না আপনার কোথাও যাওয়া।
আর এত আদিক্ষেতাও দেখানো লাগবে না, ছাড়ুন ছাড়ুন বলছি। বলে অরাবের বাহুডোর থেকে বের হওয়ার চেষ্টা করলো। অরাব ছাড়ল না, বরং ওভাবে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে শূন্য তুলে নিল। হাঁটতে হাঁটতে তার ঘরের আলমারির সামনে আসলো, একটা প্যাকেট বের করে দেখিয়ে বলল, এই দেখুন, ঘুরতে যাব বলে আপনার সাথে মিলিয়ে পাঞ্জাবি কিনেছি, তাও রাগ করে থাকবেন? ইচ্ছা করে করি নাই তো, আম সরি। এবারের মতো ক্ষমা করুন আমাকে। আরও কোনা চোখে অরাবের দিকে আর আরেকবার পাঞ্জাবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আচ্ছা আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম জান। আরও মুখ লটকিয়ে বলল। অরাব হেসে দিল। এই তো দয়াময় বউ ফেরত আসছে, এখন আমার পাওনাগুলো ফেরত দিন। আরও কপাল কুঁচকে তাকালো অরাবের দিকে। কিসের পাওনা? এই যে আমি এতগুলো আদর দিলাম, সেগুলো ফেরত দিন। অরাব মুসকি মুসকি হেসে বলল। আরও দাঁড়াম করে অরাবের বুকে একটা ঘুষি মারল। ডাক্তারি রেখে এখন ব্যবসা করতে বসছেন, হাতুড়ে ডক্টর কোথাকার। অরাব হো হো করে হেসেই উঠল। না দিলে ছাড়া পাচ্ছেন না, আপনি চাইলে আমি নিয়ে নিতে পারি। অরাব ভ্রু নাচিয়ে পড়ল। দেব না কিছু, যা করার করে নিন। বলতে দেরি আছে, অরাবের তার অর্ধাঙ্গিনীতে ঢুকতে দেরি নাই। দীর্ঘ 5 মিনিট পরে যখন অরাব সরে আসলো, আরও তখনই আলমারির কপাটে চোখ বুজে সেটে আছে। এত অনুভূতির সাগরে ভাষার দরকার নাই, খিদে পেয়েছে, কিছু খেতে দিন। বলে অরাব শীষ বাজাতে বাজাতে ঘর থেকে বের হতে নিল। নিরামিষ ডক্টর, আপনি দিন দিন অসভ্য ডক্টরে পরিণত হচ্ছেন। বলেই আরও তেতে উঠে অরাবকে পাঞ্জাবি দিয়ে মারতে লাগলো। আর তার নপুরের ধ্বনিতে সারা ঘর যেন নেচে উঠছে। অরাব আলতো হেসে আবারও আরুকে নিজের সাথে আঁকড়ে ধরল। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁটে তার ক্ষীর্ণ হাসি। নপুরের রিনিচিনি শব্দে যেন অরাবের নিচল স্নায়ু ধীরে ধীরে সচল হচ্ছে। দীর্ঘ 18 ঘন্টা পরে অরাবের চেতনা ফিরল, তাও আবার এমন বিষাদময় স্বপ্ন দেখে। উচ্চ শক্তি ওষুধের প্রভাব এখনও থেকে যাওয়ায় অরাব চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো। মনে পড়তে লাগলো না সইতে পারার মতো যন্ত্রণাগুলো। দেহে সব কোষ যেন জমে গেছে। উদাম গায়ে এখন কোনো আবরণের তীব্র প্রয়োজন বোধ করল না। হাত বাড়িয়ে যে ল্যাপটা গায়ে দিবে তার বলটুকুও অরাব জোগাড় করতে পারল না। সেইভাবে নিশ্চল হয়ে পড়ে রইল। চোখে তার পানি, সে বিরতিহীনভাবে ছড়ছে মৃত্যু যন্ত্রণা। নিজে যেচে এসে তাকে জড়িয়ে ধরেছে, আর সেও আগলে নিয়েছে। তাই সহ্য করা ছাড়া উপায় নেই। সবাই বলে পুরুষরা নাকি কাঁদে না, এদিকে আমার চোখের পানি বাদ মানে না। কিন্তু তারা তো জানে না পুরুষরা কখনো কারো সম্মুখে কাঁদে না, আড়ালে আবডালে ঠিকই কাঁদে। গোসল করতে গিয়ে পানির সাথে যে তাদের চোখের পানিও পড়ে, বা একা নদীর পারে নদীতে তাদের অশ্রু মিশে যায়, বৃষ্টিতে অশ্রু মিশে যায়, তা কেউ দেখে না। তাই প্রবাদ উঠেছে, পুরুষরা কাঁদতে জানে না, তাদের অনুভূতি ঠুনকো। আমাকেও তো এখন কেউ দেখছে না, ওই উপরওয়ালা দেখলেও কাউকে কিচ্ছু বলবে না। তাহলে তো আমার কাঁদতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নেই তো। বলেই হেসে উঠল অরাব, যা অস্বাভাবিক মাত্রা আরো বাড়িয়ে দিল। যে কেউ দেখলে তাকে মানসিক রোগী বলবে। ওভাবে বালিশে মুখ গুজে পড়ে রইল। হাসতে হাসতে চোখ মুখ সব উপচে যেন কান্না বেরিয়ে এলো। 3 রুমের সেই ছোট্ট ঘরটি এক বিকট চিৎকারের ধ্বনিতে মনে হয় কেঁপেই উঠল। বালিশে মুখ গুজে চিৎকার দিয়ে কেঁদে উঠল। অরাব 2 হাতে চুল খামচে ধরে আছে সে। আমি আমি আর পারছি না, আমি পারছি না তাকে না দেখে থাকতে, তার কণ্ঠ না শুনে থাকতে, তাকে ছুঁতে না পেরে আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। কেউ তাকে একটু এনে দেখ না, সে তো কালো আমার বুকে ছিল, তবে আজ কেন নাই? আমি যে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছি না। আম্মু, তুমি কোথায়? আমি তোমার আরবের কষ্ট হচ্ছে, আমি কেউ মাথায় একটু হাত বুলিয়ে দেয় না, কেউ দেয় না। তার ভালোবাসা এত ধ্বংসাত্মক কেন? তোমার সেই হাসি খুশি অরবকে জ্যান্ত কবর দিয়ে দিল আমি। প্রিয়মা একদম ঠিক কাজ করেছে, সে ভালোবেসেও কখনো ভালোবাসা প্রকাশ করেনি। কিন্তু আমি তো শেষ হয়ে গেলাম, সে শুধু মরীচিকা মাত্র। স্বপ্ন আমার, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তবু আমায় এত কাঁদায় কেন? তাকে একবার এনে দাও, একটু ছুঁয়ে দেখি। আমার আরও আমার কাছে নেই কেন? এমন কত শত আহাজারি করতে করতে আবার ঘুমের দেশে তলিয়ে পড়ল। দেহের করুণ অবস্থা, ও আজ তার কাছে ফিকে পড়ছে। কাউকে অতিরিক্ত ভালোবাসার ধ্বংস বেদনা ছাড়া কিছুই কি দেয় না?
তারপরও মানুষ এই ভালোবাসা নামক ছলনাময়ের অনুভূতিতে ডুবতে কুণ্ঠাবোধ করে না। হঠাৎ করে ঠান্ডায় জমে নীল হয়ে যাওয়া শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো অরাব। অস্থিরভাবে আলমারি খুলে আরুর সব শাড়ি ব্লাউজ বের করে ক্ষুধার্ত নেকড়ের মতো গন্ধ শুকতে লাগলো। কিন্তু হায়, আরুর সাথে জড়িয়ে কোনো কিছুই যেন আজ অরাবের সঙ্গ দিল না। কাপড়গুলো দিয়ে শুধুই গুঁড়ো সাবানের গন্ধ আসছে, আরুর একটু গায়ের গন্ধও নেই। সবগুলো লন্ড্রি করানো। উন্মাদের মতো সব কাপড়গুলো ছিঁড়তে লাগলো। সব মিথ্যা, সব মিথ্যা, কোনো আরও নাই। সব আমার স্বপ্ন, কল্পনা, কিছুই বাস্তবে ছিল না। বলে বারান্দায় দৌড়ে গিয়ে সব ফুলের টবগুলো গাছগুলো ধাক্কা মেরে মেরে ফেলে দিল। ঘরের সোফায় ফোমগুলো সব টুকরো টুকরো করে ফেললো। ঘরের কোনায় কোনায় সাজিয়ে রাখা মাটির ফুলদানিগুলো আছাড় মেরে মেরে সব ভাঙলো। মুহূর্তে আরও শখের সব কিছু বরবাদ করে দিয়ে চুপচাপ মেঝেতে বসিয়ে রইল। অনিরূপ এক দফা ভাঙচুর করে এখন চুপ করে আছে। সামনেই তার বাবা সাদ্দাম অচেতন হয়ে শুয়ে আছে। যদিও কোনো প্রহার করা হয়নি, তবে কাল কাঠুরির ভয়ঙ্কর অবস্থা দেখে সে জ্ঞান হারিয়েছে। আর তার মা কেঁদে কেঁদে সব বলছে কি কি করেছে সরফরাজ। ওই সারফারাজকে আজ উচিত শিক্ষা যদি না দিয়েছি, তার আসল জায়গা না বুঝিয়েছি, আমার নামও অনিরূপ নয়। বলে কেদারায় লাথি মেরে বেরিয়ে গেল। রাগে অপমানে তার রক্ত টকবক করছে। এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার বাবাকে, তাও আবার সকল প্রহরীদের সামনে। ভাবতে হিংস্র হয়ে উঠল সে। ওই এরিজনাকে একবার হাতের মুঠোয় এনে নিক, তারপর এই সব কয়টাকে রাস্তায় বসিয়ে ছাড়বে। ছোট থেকে দেখছে তার বাবা কোনো মূল্য নেই এই মহলে। সবাই শুধু সরফরাজ, এমনকি পরিবারের সবচেয়ে বড় পুত্র হয়েও এই সিংহাসন দেয়নি তাকে। ওই সরফরাজের কোনো পুত্র সন্তান না থাকতেও তার ওই দুর্বল নারীকে অগ্রাধিকার দেওয়া হলো, যেখানে নারীরা শুধু চার দেওয়ালের মাঝে বসে রান্না করবে আর স্বামীকে খুশি করবে, গোলামি করবে। সেখানে এই মূর্খ মহারাজ মেয়েকে মাথায় তুলে নাচে। এই সরফরাজের রাজ্যে সে দেউলিয়া করে ছাড়বে। তার সাথে এই কন্যা দুটোও হবে তার মনোরঞ্জনের জিনিস। চাচা যান, বাবা জানকে নাকি আপনি কারাগারে পাঠিয়েছিলেন? অনিরূপের কণ্ঠে তার তেজ। সরফরাজ নিজের কক্ষে বারান্দায় বসে প্রকৃতি দেখছে। দেহের পেছনের দিকে হাত বেঁধে সিনা চড়া করে দাঁড়িয়ে আছে। আমি হলাম পানি আর আমার মেয়ে হলো আগুন। অনিরূপ, আমার সাথে লাগতে আসবে, আমি পানির ন্যায় আচরণ করব, সম্পর্কগুলোকে আগলে রেখে সিদ্ধান্ত নেব। কিন্তু আবার মেয়ের সাথে লাগতে আসবে, আমি আগুনের ন্যায় আচরণ করব, আগুনের সাথে খেলবে আর হাত পড়বে না। তা কি করে হয়? তার সুরক্ষা, তার খুশি আমার দায়িত্ব। তাই বলছি তার থেকে দূরে থাকো। সে এখন বিবাহিত, তার ধারে কাছেও আর তোমাকে যেন না দেখি। মনে রাখবে, সে তোমার বোন, ওরফে তোমারে রানী, আর তোমাকে দেওয়া ওয়াদা আবার ফেরাতে হচ্ছে। সে তার জীবনসঙ্গী বেছে নিয়েছে। সরফরাজ শান্ত কণ্ঠে বলল। অনুরূপের মাথায় যেন বাজ পড়ল। বিবাহিত মানে কি বলছেন চাচা যান? তার মুখের কথায় আপনি মেনে নিলেন সে বিবাহিত, আর তা আমাকেও মানতে বলছেন? কোন পুরুষের সাথে মেলামেশা করে এসেছে তারপরও আমি তাকে গ্রহণ করতে রাজি, আর সেখানে আপনি বলছেন ওয়াদা ফিরিয়ে নেবেন? সব এতই সোজা নাকি? আমি তাকে ভালোবাসি। আমার বন্ধুবান্ধব, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সকলে জানে এরিজনা আমার হবু স্ত্রী। আমার সম্মানের ব্যাপার, আপনি মশকরা করবেন না চাচা যান। আশা করি আগামীকালের অভিষেকের পরে আপনি আমাদের বিবাহের চূড়ান্ত ঘোষণা করে দেবেন। আপনি দিন দিন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন অনিরূপ। আমি যখন একবার বলেছি অ্যারিজোনা বিবাহিত, তো সে বিবাহিত। এর উপরে কথা বলার স্পর্ধা দেখাবেন না। পরিবারের বড় ছেলে হিসাবে যতটুকু পাচ্ছেন, পরে সেটুকুও খাবেন। এখন আসতে পারেন, আমি বিশ্রাম করব। বলেই সেই অনিরূপের দিকে তাকালো। অপমানের তিরস্কারে অনিরূপ ক্ষুদ্র হয়ে বেরিয়ে গেল। মুঠোফোনে আওয়াজে অরাব মেঝে থেকে উঠে সেটা কানে ধরল। তৎক্ষণাৎ কানে বাজলো কারো ব্যাকুল কণ্ঠ। তার মনটা এক ফোসলা ভালোবাসা স্নেহের বাতাস বয়ে গেল। ভাই, ট্রেন তো 5টায়। তৈরি হয়েছ? শোনো, আমার জন্য ছানার পোলাও আর লাড্ডু নিয়ে আসবে। প্রিয়মের আবদার সুলভ কণ্ঠে অরাব মলিন হাসল। তার ভাইটা বুদ্ধিমান, সব সময় এমন হাসি খুশি থাকুক। তার মতো ভালোবাসায় পরিপূর্ণতায় লোভে নিজেকে কখনো ধ্বংস না করুক। তার যেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছে আরবি না, এই কষ্ট যদি তার ভাইটা পায়, সে সহ্য করতে পারবে না, কখনোই না। আচ্ছা। অরাব ক্ষীণ কণ্ঠে বলল। প্রিয়মের খটকা লাগলো। ভাইয়ের আওয়াজ এমন ভাঙা কেন? কি হয়েছে ভাই, কণ্ঠ এমন কেন? কিছু না, একটু ঠান্ডা লেগেছে।
অরাপ আলতো হেসে বলল, ছেলেটা সবার মন পড়তে পারে, সবাইকে আনন্দে রাখে, অথচ নিজের ভেতরে ভেতরে ভালোবাসা না পাওয়ার কষ্টে গুমড়ে মরে। ভাবি কোথায়? ভাবিকে দাও, আমি মশলা চা বানানো শিখিয়ে দেই। কোনো ভাবি নেই। অরাপ ধরে আসা গলায় বলল। ভাবি নেই মানে কি বলছো? প্রিয়ম ভ্রু কুঁচকে বলল, বলেছি না একবার কোনো ভাবি নাই, সব স্বপ্ন, ছলনাময়ী, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রাগে চিৎকার দিয়ে বলে অরাপ মুঠোফোনটা ছুঁড়ে মারল দেওয়ালে। মুহূর্তে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পাওয়া ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।